কারণ আমি যতদিন জেলে থাকবো ততদিন তুমি আমার সাথে দেখা করতে যাবে না। আমি যে অবস্থাতেই থাকি না কেন, তুমি যাবে না। এই শহরে থাকলে না, তুমি এই শহর নয় এদেশ ছাড়বে আদিব। সঙ্গে করে আদ্রিতা আর চাঁদনিকেও নিয়ে যাবে। ফারিসের হঠাৎ মনে হলো সে একটা ভুল করেছে। দেশ ছাড়ার বিষয়টা তার আরো আগে ভাবা উচিত ছিল। খুব বড় ভুল হলো একটা। আদিব রাগ দেখালো এবার, কপট তীক্ষ্ণ কণ্ঠে জানালো সে কোথাও যাবে না, যা হবে সবটা সে নিজ চোখে দেখবে। ফারিস মানতে চাইল না। এই নিয়ে আদিব আর ফারিসের মাঝে মোটামুটি একটা দ্বন্দ্ব চলল। শেষমেশ ফারিস রেগে বলল, তুই আমার রক্তের ভাই, যে তোকে সবটা দেখতে হবে? কিছু দেখবি না, তুই আজকের মধ্যে দেশ ছাড়বি। আদিপও এক পর্যায়ে রাগ নিয়ে বলে, আপনিও আমার রক্তের ভাই নন যে আপনি যা বলবেন আমাকে শুনতে হবে। ফারিস আহত হলো। এই ছেলে সহজে কিছু মানতে চায় না কেন? ফারিস অসহায় ভঙ্গিতে খাটের সঙ্গে হেলান দিয়ে বসে পড়ে। আদিবও বসে। নীরবতা চলে বেশক্ষণ। হঠাৎ আদিব হাত ধরে ফারিসের, মিনতির স্বরে বলে, এসব না করলে হয় না ভাই, চলুন না সব ছেড়ে ছুড়ে আমরা চারজন দূরে কোথাও চলে যাই। ফারিস শুকনো হেসে বলে, তোমার কি মনে হয় এতে আমরা ভালো থাকবো? আমার সাথে যাদের লেনদেন, ব্যবসায়ের আদান প্রদান চলছে, তারা এত তাড়াতাড়ি ছেড়ে দিবে আমাকে? আদিব কিছু বলে না। ফারিস তপ্ত নিঃশ্বাস ফেলে ক্লান্ত স্বরে বলে, আমায় যেতে দাও আদিব, দেখে নিও আমি ফিরবো খুব তাড়াতাড়ি, আমাদের দেখা হবে। আমি প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে বাঁচব। কতদিন হয়ে গেল আমি প্রাণ খুলে নিঃশ্বাস নেই না। আমি প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চাই আদিব। কাল আমার ছেলে মেয়ে হলে তারা যেন কোনোদিন বলতে না পারে তাদের বাবা মা খুব খারাপ মানুষ, একজন দেশবিরোধী মাফিয়া। আমি শুধু চাই আমি যতদিন না ফিরবো ততদিন তুমি আমার ভাই আর আমার বউয়ের যত্ন নিবে, তাদের ভালো রাখবে। তারপর আমি ফিরে এসে একটা সৎ কাজ করব, এই ধরো ঝালমুড়ির ব্যবসা। শেষ কথা শুনে আদিব অতি দুঃখেও হেসে দেয়। আবার সব চুপচাপ। অতঃপর আদিব হেরে গেল। ভাঙাচোরা মন নিয়ে বলল, কখন পুলিশ ডাকবেন ভাই? ফারিস নিরুপায় ভঙ্গিতে বলে, ডাকা হয়ে গেছে, যখন তখন এলো বলে। আদিব কিছু বলে না, শুধু চেয়ে চেয়ে দেখে তার ফারিস ভাইকে। লোকটা কি দারুণ দাঁত বের করে হাসছে, যেন পুলিশের জেলখানায় দাওয়াত খেতে যাচ্ছে। গোধূলি বিকেল, চারপাশ লালচে হয়ে আছে পুরো। জানালার কার্নিশ ছুঁয়ে ছুঁয়ে পর্দা নড়ছে। ফারিসের রুম ফাঁকা, ফারিস নেই। আদিতা খুশি মনে ছুটে আসলো ঘরে। আজ একটা খুশির দিন, আদিতা মা হতে চলেছে। আদিতা বাড়ি বয়ে আসতে আসতে ভেবেছে সে ছুটে এসে ফারিসকে জড়িয়ে ধরে বলবে, আপনি বাবা হতে চলেছেন মিস্টার বখাটে। ঘরে ঢুকেই আদিতার মুখ ফ্যাকাশে হলো। ফারিস ঘরে নেই, গেল কই? এই লোকটা আর ঠিক হলো না। আদিতা এতবার বলেও বাইরে না যেতে, তাও গেল। আদিতা উচ্চ আওয়াজে ডাকলো, আবিদ ভাইয়া। আদিব দ্রুত পায়ে ছুটে আসলো। তার চোখ ফুলো ফুলো। আদিতা আদিবের উপস্থিতি টের পেতে জিজ্ঞেস করলো, তোমার ভাই কই? আদিব জবাব দেয় না। আদিতা ঘুরে তাকায় আদিবের দিকে, চোখ মুখের বেহাল অবস্থা দেখে প্রশ্ন করে, তোমার কি হয়েছে ভাইয়া? আদিব শক্ত মনে পকেট থেকে একটা চিঠি বের করে আদিতার হাতে দিল, বলল, পড়ো। আদিতা বিস্মিত হয়ে চিঠি খোলে। কোনো প্রশ্ন না করেই পড়তে শুরু করলো, যেখানে শুরুতেই গোটা গোটা অক্ষরে লেখা ছিল, প্রিয় বেলি প্রিয়া, আমি জানি তুমি বাড়ি এসে আমায় না দেখে খুব উত্তেজিত হবে, আমায় খোঁজার জন্য ছটফট করবে, কিন্তু বিশ্বাস করো এগুলো করার কোনোই প্রয়োজন নেই। আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করে দিয়েছি। আমার যত বেআইনি কারবার সব বলে দিয়েছি। আমার যাদের সাথে বেআইনি কারবার ছিল তাদের কথাও বলে দিয়েছি। তুই কি রাগ করেছ? রাগ করো না গো সখী, আমি জানি তুমি আমায় বুঝবে। আমি যে পাপী এটা তো সত্য বলো। তোমার সাথে কাটানো মুহূর্তগুলোতে না আমি খুব ভেবেছি তুমি পবিত্র মানুষ, কত মানুষদের চিকিৎসা করে সুস্থ করো, আর আমি কি না অপবিত্র মানুষ হয়ে তোমার সাথে থাকছি। আমার খুব কষ্ট হয় বেলি প্রিয়া, আমি মানতে পারি না গত একটা বছর আমি কতটা অসহায় হয়ে তোমার সাথে মিশেছি। আমার কিছু ভালো লাগে না, তোমার নিষ্পাপ মুখটা দেখলে আমি ভেঙে পড়ি। আমার ভিতরটা মচকে যায়, ইচ্ছে করে
কোনো এক ধারালো অস্ত্র দিয়ে নিজেকে ক্ষত বিক্ষত করি। আমার এত পাপী শরীর তুমি সাদরে গ্রহণ করছো, এও যেন আমার কাছে বিরক্ত লাগে, এও যেন আমার কাছে বিষাক্ত লাগে। নিজেকে এত অপরাধী মনে হয়। আমি শুধু দিনরাত ভেবেছি এই পাপী মানুষটার সাথে এত নিষ্পাপ মুখের মিলন ঘটল কি করে। কোথাও গিয়ে মনে হয় সৃষ্টিকর্তা বুঝি আমায় একটা সুযোগ দিয়েছেন পাপ ছেড়ে পুণ্যে আসার। আমি সেটাই করেছি। আমি জানি না আমি ফিরব কি না। আদিবের সাথে আমি একটা মিথ্যা বলেছি। আমার সাজা 5 বছর জেল খাটা হবে না, হবে আরও অধিক, হয়তো বছর 15-20 পরে। তুমি কি ততদিন আমার অপেক্ষায় থাকবে? একটা কথা কি জানো, এই 20-15 বছর পরেও আমি বেঁচে থাকতে পারবো কি না জানা নেই। আমার সাথে যারা কাজ করত তাদের ধরিয়ে দিচ্ছি, কেউ যদি বেঁচে যায় তবে সে নিশ্চয়ই আমায় মারবে। দেখা গেল জেল থেকে বেরিয়েই বুক বরাবর গলি, আমি ওখানেই শেষ। আর যদি কারাগার থেকেই মৃত্যুদণ্ড দেয়া হয় তবে তো যাক, বাদ দাও। আচ্ছা, আমি মরে গেলে তুমি কি ভালো থাকবে বেলিপ্রিয়া? আমি বলবো ভালো থেকো, অন্তত পাপী পুরুষ থেকে তো মুক্তি পেলে। আজ তবে গেলাম। যদি ফিরি তবে আমাদের আবার সংসার হবে, আর যদি না ফিরি তবে শুনেছি মানুষ অপূর্ণতা নিয়ে মরে গেলে তাদের নাকি আবার জন্ম হয়। কথাটা কতটুকু সত্য জানা নেই। যদি সত্য হয় তবে তুমি আবার জন্ম নিও বেলিপ্রিয়া, দেখেও নিও আমি সেবারেও তোমারই প্রেমে পড়ব। ইতি তোমার বখাটে সাহেব ফারিস মাহমুদ। হাত খসে নিচে পড়ল চিঠি। আজিতা স্তব্ধ বনে খাটে বসে পড়ল। আদিপ মাথা নুয়ে দরজার কর্নারে দাঁড়িয়ে। চাঁদনিও নেই যে আজিতাকে বোঝাবে, সামলাবে। আজিতার হঠাৎ বুকে ব্যথা উঠল, চোখের পাপড়ি ভিজে আসলো আপনা আপনি। পেটে হাত রাখলো নীরবে। আজিতার এত কষ্ট হচ্ছে, পাশের লোকটা এভাবে ব্যথা দিয়ে চলে গেল। আজিতা বিড়বিড় করে বলল। আজিতা বলতে শুরু করলো, চলে যখন যাবে তখন এসেছিলে কেন? সেই এক পলসা জুম বর্ষায় এলাহি কাণ্ড ঘটিয়ে আমার হৃদয় নাড়িয়েছিলে কেন? আমাদের গন্তব্য কি এতটুকুই ছিল বখাটে সাহেব? আমি তো তোমায় নিয়ে শেষ পর্যন্ত বাঁচতে চেয়েছিলাম। একটু পারলে না আমার মতো স্বার্থপর হতে? এখন এই ভাঙ্গা মন নিয়ে আমি কিভাবে চলবো ফারিস? আমাদের সন্তান তাকেই বা কি জবাব দিব? তুমি এমনটা কেন করলে? একেবারে কি না করলে হতো না? আদিতা ভেঙে পড়েছে। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। চারপাশ বুঝি ফারিসের শূন্যতে খা খা করছে। আদিতা নিজের মাথা চেপে ধরল। আদিপ এগিয়ে আসলো তখন। তারও তো কষ্ট হচ্ছে। ফারিস ভাই খুব বাজে কাজ করেছে, এটা না করলেও কি সত্যিই হতো না? আদিপ আজিতার পাশে এসে বসলো, আদুরে গলায় পড়ল। ডাক্তার ভাবি। আজিতা অশ্রুমাখা চোখ নিয়ে তাকালো আদিপের দিকে, শান্ত গলায়। আজিতা পড়ল, কাজটা ঠিক করলে আদিপ ভাইয়া? আদিপ সঙ্গে সঙ্গে জবাব দিতে পারে না, চুপ থাকে। কিছু সময় যায়, আদিপ কথা সাজায়, এরপর নিজেকে ধাতস্থ করে বলে। প্রথম আমারও মনে হয়েছিল ভাই কাজটা কি ঠিক করেনি ডাক্তার ভাবি, কিন্তু এখন মনে হচ্ছে বোধহয় দরকার ছিল। ফারিস ভাই নিতে পারছিল না ব্যাপারটা, তার কষ্ট হচ্ছিল, আঘাত লাগছিল। আমি আজ করতে পারছি ভাই কতটা যন্ত্রণা নিয়ে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তুমি চিন্তা করো না ভাবি, ভাই আমায় বলেছে 4-5 বছর পর ভাই ফিরে আসবে, তারপর আমরা নতুন করে বাঁচবো। জানো তো ভাই আমায় কখনো মিথ্যা বলে না। ভাই তোমায় চিঠিতে বলেছে না এসব? আদিতা মাথা নাড়ে, যার অর্থ বলেছে। আদিপ খুশি হলো, বলো। 5 বছর খুব বেশি সময় না ভাবি, দেখবে দেখতে দেখতে কেটে যাবে। ভাই আমাকে একটা দায়িত্ব দিয়েছে, বলেছে ভাই যতদিন না ফিরে আসে ততদিন আমি তোমায় খেয়াল রাখি। তুমি কোনো চিন্তা করো না ভাবি, আমি আছি তো। আর চাঁদনি তো আছে। ভাই ফিরে আসবে ভাবি, দেখে নিও ভাই তাড়াতাড়ি ফিরে আসবে। বলতে বলতে গলা ধরে আসছে আদিপের, নিজেকে শক্ত রাখা যাচ্ছে না। 5 বছর সত্যি কি খুব কম সময়? আদিপ নিজের চোখ মুছতে মুছতে আবার বলল। তুমি কষ্ট পেও না ভাবি, দেখো না আমি তো কষ্ট পাচ্ছি না। আদিতা বিস্মিত নজরে তাকিয়ে থাকে আদিপের দিকে। চোখের সামনে দেখতে পাচ্ছে আদিপ কাঁদছে, কষ্ট পাচ্ছে, তবুও মুখে বলছে কষ্ট পাচ্ছে না। কি অদ্ভুত! দুজনের মাঝে নীরবতা চলল অনেকক্ষণ। সন্ধ্যা নেমে আসছে ধরণীতে।
দূর থেকে মজ্জিনের কণ্ঠ ভেসে আসছে। আজান দিচ্ছেন তিনি। আদিতা নিজেকে শক্ত করলো, চোখ মুছে বলল, আমি জেলখানায় নিয়ে চলো আদিব ভাইয়া, আমি ওনার সাথে দেখা করতে চাই। আদিব কিছু সময় চুপ থেকে বলে। ওনারা কি দেখা করতে দিবে? আদিতা দাঁড়িয়ে পড়ে। আদ্রিতা বলল, তুমি নামাজ পড়ে আসো ভাইয়া, তারপর আমরা পুলিশ স্টেশন যাব। কথাটা বলেই ওয়াশরুমে ঢুকলো আজিতা। অজু করতে হবে। আদিব উঠে দাঁড়ালো, নিচে উল্টে পড়ে থাকা ফারিসের চিঠিটা উঠালো, তবে পড়লো না। কারণ ফারিসকে যখন কিশোর হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছিল, তখন আদিব ছিল ঠায় দাঁড়িয়ে। বুক জুড়ে চলছিল কি বিষাদ। ঠিক সেই সময় ফারিস আদিবের হাতে এই চিঠিটা ধরিয়ে দেয়, আদেশ স্বরূপ বলে, এটা আদ্রিকে দিও। আর শোনো, তুমি এই চিঠি খুলবে না আদিব, এটা একান্তই আমার বউয়ের জন্য লেখা। তুমি ভুলেও খুলবে না, পড়বে না। আদিব সেই কথা রেখেছে। সে চিঠি খোলেওনি, পড়েওনি, কারণ আদিব কখনো বাইরের হুকুমের অবাধ্য হয় না, আজও হয়নি। আদিব টেবিলের ওপর চিঠিটা রেখেই রুম থেকে বের হলো। নিজ রুমে গিয়ে নামাজের টুপিটা নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। তখন সন্ধে 7:30। আজিত আর আদিব দাঁড়িয়ে আছে পুলিশ স্টেশনের বাহিরে। আদিব ভিতরে ঢুকবে কি ঢুকবে না ভেবে পায় না, কারণ ফারিস ভাই তাকে বারণ করেছে পুলিশ স্টেশনে আসতে। আজিতা বোধহয় ব্যাপারটা বুঝলো। সে আজিতা বলল, তুমি দাঁড়াও ভাইয়া, আমি একাই যাচ্ছি। কথাটা বলে আজিতা একাই চলে গেল। আদিব দাঁড়িয়ে রইল, ভিতরে ঢোকার সাহস এলো না। আজিতা একটু একটু করে এগিয়ে যাচ্ছে, তার ভিতরটা কেমন কেমন করছে। আজিতা আশপাশ দেখলো, তাকে প্রথমেই নজর পড়ল কিশোরের। সে মিষ্টি হেসে বলল, আসুন ডাক্তার সাহেবা, আমি জানতাম আপনি আসবেন। আজিতা নীরবে এগিয়ে গেল, শান্ত স্বরে বলল, আমি একটু ফারিসের সাথে দেখা করতে চাই। কিশোর নাকচ করলো প্রথমে, বলল, আমরা তো এভাবে দেখা করতে দিতে পারি না ডাক্তার সাহেবা। আজিতা মিনতির স্বরে বলল, একটু দেখি। কিশোর বুঝলো, বলল, ঠিক আছে, তবে এটুকু যেন দেখেন। আজিতার কথা বাড়লো না, বসে থেকে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল লকআপের দিকে। গায়ে ধূসর রঙের শার্ট, কালো প্যান্ট, অগাছালো চুল আর শ্যামবনের মুখখানা নিয়ে মাথা নুয়ে দেওয়ালে পিঠ থেকে বসে আছে ফারিস। আজিতার বুক কেঁপে উঠল এমন দৃশ্য দেখে। বুকখানে এত কষ্ট হচ্ছে তখন। আজিতা নিজের চোখ মুছে ডাকলো, মিস্টার বখাটে। তড়িৎ চমকে উঠল ফারিস, চোখ তুলে চাইল তৎক্ষণাৎ। আদিতার মুখটা দেখলো কেমন থমথমে হয়ে আছে। ফারিসের হৃদয়খানে বুঝি হাহাকার করে উঠল। ফারিস বসা থেকে উঠে দাঁড়ালো, একটু একটু করে এগিয়ে আসলো, প্রশ্ন করলো, তুমি কেন এসেছো বেলি প্রিয়া? আদিতা মলিন মুখে চাই, বলে, এমনটা কি খুব দরকার ছিল ফারিস? ফারিস তপ্ত শ্বাস ফেলে বলে, বোধহয় ছিল। আদিতা বলো, আমি যে ভালো নেই, তুমি কি দেখতে পাচ্ছ? পাচ্ছি। আদিতা বলো, আমি যে তুমিহীনা ভালো থাকবো না, এটা জানতে না? জানতাম। আদিতা আবার বলো, তবু কেন করলে? আমি যে বাধ্য ছিলাম, তুমি তো জানো। আদিতা বলো, একটু কি স্বার্থপর হওয়া যেত না? বোধহয় যেত, কিন্তু স্বস্তি পাচ্ছিলাম না। আদিতা ফারিসকে বলো, আমার ভালোবাসা তোমায় স্বস্তি দিত না ফারিস? ফারিস কথা বলে না, চুপ করে রয়, মাথা নুয়ে ফেলে। আদিতা আবার বলে, আদিতা বলো, আমি ছেড়ে যাওয়ার এত তারে তোমার? ফারিস চোখ তুলে তাকাই, বিষণ্ণ কণ্ঠে জানাই, আমার কষ্ট হয় বেলি প্রিয়া। মলিন মুখে হাসলো আদিতা। কি বলবে ভেবে পায় না আর। ফারিস মাথা নুয়ে বলে, চলে যাও। আদিতা লকআপের শিকে হাত রাখে, তীক্ষ্ণ কণ্ঠে শুধায়, এতটা পাষাণ কিভাবে হলে? ফারিস ছলো ছলো নয়নে তাকায়, আজিতার হাতটা ধরে। আজিতার শরীরে ফারিসের স্পর্শে আরো কাঁপতে উঠল তখন। ফারিস বলল, আমায় ভুল বুঝছো বেলি প্রিয়া। আজিতা জবাব দিতে চায় না। ফারিস মৃদু হেসে বলে, সত্যি করে বলো, তুমি কি এমনটা চাওনি আদ্রি? আজিতা চোখ তুলে সরাসরি তাকায়, এবারও কিছু বলে না। ফারিস হেসে বলে, বাড়ি যাও বেলি প্রিয়া, এখানে আর এসো না। আজিতা গেল না, ঠায় দাঁড়িয়ে রইল, তবে কোনো কথাও বলল না। চুপচাপ পাথর মনে দাঁড়িয়ে থাকলো। ফারিস বলে, আমার ভাইটার যত্ন নিও আদ্রি, ও খুব ভীতু, জানোই তো। আমার শাস্তির কথা ওকে এখনই জানিও না। আমার কেসটা যেদিন কোর্টে উঠবে, ওই দিন তুমি বা আদিপ
কেউই এখানে থেকো না, দূরে কোথাও চলে যেও, কেমন? এই বলে আদ্রি তার দুগাল চেপে চোখের পানি মুছে দিল। এরপর খুশি মনে বলল, এবার বাড়ি যাও, নিজের যত্ন নিও বেলিপ্রিয়া। আমি থাকি বা না থাকি, নিজের যত্ন নিতে ভুলো না কিন্তু। আদ্রি তার সেখানে দাঁড়াতে পারছে না। বুকের ভেতর যে তোলপাড় শুরু হয়েছে তা এত সহজে ঘুচবে না। আদ্রিতা বলল, আমার বুকটা ফেটে যাচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে, আমার বাঁচতে ইচ্ছে করছে না। আটকে উঠল ফারিস, ঠোঁটে হাত দিয়ে বলল, হুশ, এভাবে বলে না, আমি ফিরবো দেখো। আদ্রিতা আর কিছু বলতে পারল না। একরাশ অভিমান, জড়তা, ভয় আর যন্ত্রণা নিয়ে ছুটে আসলো। ফারিস শুধু চেয়ে চেয়ে দেখল। পরের দিনটা যেন বিষণ্ণের সকাল। বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেলে ফারিসের কেচ্ছার কথা জানানো হলো। বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেলে ফারিসের কেচ্ছার কথা জানানো হলো। ওষুধ কোম্পানির আড়ালে ফারিসের এই বেআইনি কারবার, আফিম সহ সকল নেশালো দ্রব্য এবং দেশীয় অস্ত্রের সবটা ভিডিওতে দেখানো হলো। একদল জনগণ ক্ষিপ্ত হয়ে ফারিসের ওষুধ কোম্পানিতে ভাঙচুর চালালো। কেউ কেউ আগুন জ্বালিয়ে দিল। ফারিসের তৈরিকৃত সকল ওষুধ ব্যান করা হলো, যদিও তাতে কোনো ভেজাল ছিল না। তবুও আদ্রিতার কলিগ, বাবা মা, ভাই, আত্মীয় স্বজন সবাই হতভম্ব হয়ে গেল এমন নিউজে। একের পর এক কল আসছে আদ্রিতার বাবা মা ভাইয়ের ফোনে, তারা ফোন তুলছে না। ফারিসের বাড়িতে ভাঙচুর করা হলো। ভাগ্যিস তখন বাড়ির ভিতরে আদিপা আর আদ্রিতা ছিল না। খবর পেয়ে সদর চট্টগ্রাম থেকে ছুটে আসছে চাঁদনি। এই একদিনের ব্যবধানে কি ঘটে গেল সে বুঝতে পারছে না। ফারিস ভাই মাফিয়া, এ যেন তার বিশ্বাস হচ্ছে না। বাকরুদ্ধ হয়ে গেল আদ্রিতার বন্ধু মহলের সকল সদস্য। মৃদুল, রনি, মুনমুন, আশরাফ ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে আদ্রিতার খোঁজে। প্রাণপ্রিয় বান্ধবীটার কি অবস্থা হচ্ছে এটা তারা ধরতে পারছে না। আদিপকে কল করা হয়েছে, সে একটা অ্যাড্রেস দিয়েছে, সেই অ্যাড্রেসের উদ্দেশ্যেই রওনা দিয়েছে সবাই। এই বিষয়টা সম্পর্কে আদিপ ফারিস ছাড়াও নয়নতারা জানতো, কিন্তু ফারিস বারণ করায় কাউকে কিছু বলতে পারেনি সে। এজন্য খানিকটা ক্ষিপ্ত আশরাফ। চাপা উত্তেজনায় ভরপুর ঢাকা শহর। আজকের নিউজ চ্যানেলগুলো তো যেন ফারিসের উদ্ভাবন। বেলা 11টা। পুলিশ স্টেশনের বাইরে এসে থামলো একটা রিক্সা। সেখান থেকে নামলো একটি মেয়ে, পরনে সাদা রঙের থ্রি পিস। সে ভিতরে এগিয়ে আসলো। কিশোরের মুখোমুখি দাঁড়িয়ে হাতে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, আমি ফারিস মাহমুদের সাথে দেখা করতে এসেছি। আমাকে চিনতে পারছেন ফারিস ভাইয়া? আচমকা এক মেয়েলি কণ্ঠ কানে আসতেই খানিক চমকে চাইল ফারিস। সাদা থ্রি পিস পরা এক মেয়ে দাঁড়িয়ে। ফারিস বসে থেকে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল মেয়েটির পানে। মেয়েটি ফারিসকে দেখেই মৃদু হাসলো, আবার জিজ্ঞেস করলো, আমাকে চিনতে পেরেছেন ভাইয়া? ফারিস কতক্ষণ চেয়ে দেখলো মেয়েটিকে। অদ্ভুত ব্যাপার, তার মেয়েটির কথা মনে পড়ছে না। ফারিসের স্মৃতিশক্তি খুব একটা দুর্বল নয়, তবু মেয়েটিকে তার মনে পড়ছে না। মেয়েটি ফারিসের দৃষ্টিভঙ্গি বোধহয় বুঝতে পারল। সে বলল, আমি তিশা ভাইয়া। আপনার মনে আছে ওই 1 বছর আগে মেয়ে পাচারকারীর হাত থেকে রক্ষা করেছিলেন? ফারিসের তড়িৎ মনে পড়ে গেল সবটা। এই মেয়েটা লয়ের স্টুডেন্ট ছিল। ফারিস দারুণ অবাক হলো। সে ভাবতেও পায়নি ওই মেয়েটা আসবে। ফারিস বিস্মিত নজরে কতক্ষণ তাকিয়ে থেকে বলল, কেমন আছো তুমি? তিশা মিষ্টি স্বরে বলল, ভালো ভাইয়া, আপনি? আমি তো এই আছি। আপনি সত্যি মাফিয়া ভাইয়া? ফারিস মাথা নাড়িয়ে বলে, দেখে মনে হয় না, তাই না? তেমনটাই। আসলে কি বলতো, দুনিয়ার সব খারাপ মানুষই ভালো মানুষের মুখোশ নিয়ে ঘোরে। আপনি খারাপ মানুষ নন। চমৎকার হাসলো ফারিস। বলল, টিভিতে আমার অস্ত্র শস্ত্র মাদক দ্রব্য দেখনি? তিশা কথা বলে না। ফারিস বলে, তুমি কি আমাকে সাহায্য করতে এসেছো? বিষয়টা মিথ্যে হলে আমি প্রাণপণ চেষ্টা করব। ফারিস বলে, আমি যে আত্মসমর্পণ করেছি শোনোনি? শুনেছি, তবুও মিথ্যা বলে মনে হয়েছে। কারো কি ব্ল্যাকমেলের শিকার হয়েছেন ভাইয়া? ফারিস মাথা নাড়ে, যার অর্থ হয়েছে। তিশার ঠোঁটে হাসির রেখা দেখা যায়। সে আউজ করে বলে, সত্যি? নাম বলুন, আমি স্বাক্ষর প্রমাণ সংগ্রহ করে আপনায় ছাড়বো। ফারিস এবার হাসে। মেয়েটার কথায় তার এত হাসি পাচ্ছে। ফারিস বলে, সে তো কোনো মানুষ নয় তিশা। তিশা অবাক হয়ে বলল, মানে? আমি যে ভালোবাসায়
ব্ল্যাকমেল বদ্ধ তিশা। তিশা ফাঁসের কথার আগামাথা বুঝে না। তিশা বলে, আমায় একটু বুঝিয়ে বলুন না। ফাঁস দ্বিধাহীন কিছু কিছু বলল। তিশা অবাক না হয়ে পারল না। ভালোবাসার জন্য জেল খাটতে এসেছে ফারিস। তিশা বলল, আমি আপনায় বের করব ফারিস ভাইয়া, আপনি কোনো টেনশন করবেন না, পুরো কেস আমি ঘুরিয়ে দিব। আমি জানি এতে আমাকে অনেকগুলো মিথ্যে সাজাতে হবে, তবুও আমি আপনায় বাঁচাবো। ফাঁস সঙ্গে সঙ্গে নাকচ করলো তাতে। বলল, লোকে বলে খারাপ মানুষের সাথে মিশলে মানুষ খারাপ হয়ে যায়। তুমি তো আমার সাথে মেশোনি, তবুও খারাপ কেন হচ্ছ? আমি আপনায় বাঁচাতে চাই ভাইয়া, মাঝে মাঝে কিছু ভালোর জন্য আমাদের একটু একটু খারাপ হতে হয়। এতে আমার আত্মসমর্পণ করে লাভটা কি হলো? বেআইনি কাজ থেকে তো মুক্তি পেলেন। তোমার কি মনে হয় জেল থেকে বের হলেই আমি মুক্ত? শুনেছি আমার সাথে যারা কাজ করতো তাদের মধ্যে দুজন পালিয়েছে। তোমার কি মনে হয় তারা আজীবন পালিয়ে থাকবে? আমায় খুন করতে আসবে না? তিশা কি বলবে বুঝতে পারছে না। ফাঁস বলে, একটা কথা বলি শোনো, আইনের পোশাক যেহেতু পরেছ, সবসময় সত্যের হয়ে লড়বে। আর আমার সত্য হলো আমি পাপী, আমার মুক্তি নেই, কঠিন শাস্তি আমার প্রাপ্য। আমি আপনাকে সাহায্য করতে চাই ভাইয়া। করবে তো, তবে এবার নয়, পরের বার। পরের বার ফারিস ভুল করবে না। তিশা ছলছল নয়নে তাকিয়ে রয় ফারিসের দিকে। ফারিস শান্ত গলায় বলে, চলে যাও তিশা, আমার এই মুহূর্তে সাহায্যের প্রয়োজন নেই। পরের বার লাগলে আমি নিজে তোমায় ডাকবো। তিশা মাথা নুইয়ে বলে, আপনার উপর যে অভিযোগগুলো আছে তার শাস্তি অনেক কঠিন ভাইয়া। মৃত্যুদণ্ড হওয়ার চান্স 80%, বাকি 20%-এর শাস্তিও সহজ নয়। কম করে হলেও 15 থেকে 20 বছরের জেল। শাস্তির কথা শুনে ফারিস হাসি মুখে বলে, যে শাস্তি হোক আমি নিতে প্রস্তুত। একটু কি মিথ্যের আশ্রয় নেওয়া যায় না? এতদিন যাবৎ তো ছিলাম মিথ্যের আড়ালে, প্রথমবার সত্যের কাছে এলাম। কঠিন হলেও শান্তি পাচ্ছি। মিথ্যেতে শান্তি নেই, আছে গুমোট অশান্তির নিঃশ্বাস। তিশা আর কিছু বলতে পারল না। অতঃপর তাকে নিরাশ হয়ে ফিরতে হলো। ফারিস কিছুতেই রাজি হলো না। তিশা তপ্ত নিঃশ্বাস ফেলে পুলিশ স্টেশন থেকে বের হলো। কি করবে বুঝতে পারছে না। মানুষটা বাজে কাজ করলো, মনটা ভালো ছিল। তিশার মন খারাপ হলো, মনে মনে ভাবলো, আমার কথাটা মানলে খুব বেশি কি ক্ষতি হতো ফারিস ভাইয়া? প্রশ্ন আসলো, তবে উত্তর আসলো না। তিশা প্রচণ্ড মন খারাপ নিয়ে চলে গেল। পুরনো বাংলো, এটা হলো সেই বাংলো যেখানে ফারিস আর আজিতা প্রায় আসতো। বাংলোর ওই সামনের উঠোনটাই গতবারের শীতও সেই সময় আগুন জ্বালিয়ে ফারিস আজিতার কত প্রেমালাপ চলতো। আজিতা জানালাতে তাকিয়ে আছে সেই উঠোনটার দিকে, মন জুড়ে বিষাদ ঘুরছে। আদিবের আওয়াজ শোনা গেল তখন। সে বলছে, ডাক্তার ভাবি আসবো? আদিব পিছন ঘুরে চাইল। আদিব খাবার নিয়ে এসেছে। আজিতা কাল থেকে কিছু খায়নি। আদিব খাবার নিয়ে যেতে যেতে বলল, খাবারটা খেয়ে নাও ভাবি। আজিতা শান্ত ভঙ্গিতে বলে। আজিতা আদিবকে বলল, আমার খেতে ইচ্ছে করে না ভাইয়া। আজিতার অসহায় কণ্ঠস্বর শুনে আদিবের কষ্ট লাগলো। খাবারটা বিছানায় রেখে বলল, এভাবে বলে না ভাবি, শক্ত হও, ভাই ফিরে আসবে দেখো। ভেঙে পড়লে কি চলবে বলো? আজিতা হেঁটে আসতে নেয়। দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না। হঠাৎ আজিতার মাথা চক্কতেই উঠল। সে পড়ে যেতে নিল, সঙ্গে সঙ্গে তাকে ধরে বসলো আদিব। বলল, সাবধানে ভাবি। আজিতা শক্ত হয়ে দাঁড়াতে চাইল। পেট কামড়ে বমি আসলো তখন। আজিতা দ্রুত ছুট লাগলো ওয়াশরুমে। আদিব চিন্তিত নজরে তাকালো তার পানে। কাল রাত থেকেই দেখছে আজিতা ভাবি ঠিক নেই, ঘন ঘন বমি করছে। আদিব ওয়াশরুমের দিকে যেতে গিয়েও গেল না, খানিক সংকোচ লাগে। বাড়ির কলিং বেল বাজলো তখন। আদিব আজিতাকে বলে চলে যায় নিচে। নিশ্চয়ই আজিতার বন্ধু মহলেরা এসেছে। সোফায় গোল হয়ে বসে আছে আশরাফ, রনি, মুনমুন, মৃদুল আর আদিব। চাঁদনি এখনো চট্টগ্রাম থেকে পৌঁছায়নি। আদিত্য ওয়াশরুম থেকে বের হয়ে সোফায় বসেছে মাত্র। মুনমুনি তাকে ধরে বসালো। সবে ফেল ফেল নজরে তাকিয়ে আছে আজিতার দিকে। আজিতা বেশ বিরক্ত নিয়ে পড়ল, তোর এভাবে তাকিয়ে আছিস কেন? আগে কখনো দেখিসনি আমায়? জবাব দিতে চায় না কেউই। কিছু সময় পর মৃদুল বলে, তুই ঠিক আছিস তো আদু? আদিতা স্বাভাবিক কণ্ঠেই বলে, মুনমুন বলছে, এমন বমি কি তোর ঘন ঘন হচ্ছে? চোখ মুখেও তো বেহাল অবস্থা। আদিতা কিছু বলার আগেই আদিব বলে উঠল, কাল থেকেই দেখছি।
মৃদুল হেসে বলল। দোস্ত আমরা কি মামা হমো? মৃদুলের আশঙ্কিক প্রশ্নে থতমত খেয়ে গেল সবাই। এমন একটা সময় এই কথাটি কি বলার মতো সময়? রনি বলল। তুই আর মানুষ হলি না। মুনমুন চেয়ে চেয়ে দেখলো আদিতাকে। মৃদুলের কথাটা একেবারেও ফেলে দেওয়ার মতো নয়। আদিতার চোখ মুখ যেন সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। আদিপ বিস্মিত নজরে তাকিয়ে আছে আদিতার দিকে। আদিতা কিছু বলছে না। মুনমুন বলল। মৃদুলের ধারণা কি ঠিক আতু? আশরাফ বলল। তুইও মৃদুলের মতো শুরু করলি? মুনমুন বলল। আদ্রিতার মুখ থেকেই শুনি। সবাই আদ্রিতার দিকে তাকালো। মুনমুন ফের প্রশ্ন করলো। আদু, মৃদুলের ধারণা কি সত্যি? আদ্রিতা এবার মাথা নাড়ল, মলিন মুখে জানালো, সত্যি। আদিপ হতভম্ব হয়ে গেল আদ্রিতার উত্তর শুনে। বুকের ভেতর আচমকা মোচড় দিয়ে উঠল। এমন একটা সময়ে তার ভাই বাড়ি নেই। আদিপের ভাবতেই কান্না পাচ্ছে। আদিপ উঠে দাঁড়ালো। তার মনে হলো এই খবরটা ভাইকে দেওয়া দরকার। বিষয়টা খুশি হলো আদ্রিতার বন্ধু মহলের কেউ খুশি হতে পারল না। সবার চোখে মুখে বিষণ্ণ ভাব। এখন কি হবে? ফাইসের কথা চিন্তাও করতে পারছে না কেউ। তারা বুঝতেও পারেনি যাকে নিয়ে তারা পুলিশ স্টেশনে অভিযোগ করতে গিয়েছিল সে আসলেই মাফিয়া ছিল। অথচ তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি কত ভিন্ন। আগামীতে কি হবে কেউ ধরতে পারছে না যেন। সবার চোখে মুখে চিন্তার ছাপ। কেমন হবে তাদের বান্ধবীর ভবিষ্যতে? আদিপ বাড়ি থেকে বেরিয়ে গেছে। নিজের ড্রাইভ করে ছুটছে। তার উদ্দেশ্য আদ্রিতার মা হওয়ার ব্যাপারটা ফারিসকে জানানো, তাকে বোঝানো সে যেটা করছে সেটা ভুল করেছে, ঠিক করেনি। আদিপের মাথা কাজ করা হঠাৎ বন্ধ করে দিয়েছে। সে ভুলতে বসেছে ফারিসের বলে যাওয়া একটি কথা, তুমি পুলিশ স্টেশনে আসবে না আদিপ। হন্তদন্ত হয়ে পুলিশ স্টেশনে ঢুকলো আদিপ। আর একটু আগাতেই তার পথ আটকালো নয়নতারা। শান্ত স্বরে বলল, কোথায় যাচ্ছেন ভাইয়া? আদিপ তাকায় নয়নতারার দিকে, বলে, আমি ফারিস ভাইয়ের সাথে দেখা করতে চাই। এভাবে তো আমরা আপনার সাথে দেখা করাতে পারি না। দয়া করে আমায় ভিতরে যেতে দাও। আমি অল্পক্ষণ কথা বলবো, ভাইকে দুটো কথা বলেই চলে আসবো। নয়নতারা মাথা নত করলো। অফিসে কিশোর নেই। কিশোর যাওয়ার আগে নয়নতারাকে পই পই করে বলে গেছে, আমি যতক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ পর্যন্ত ফারিসের সাথে কাউকে দেখা করতে দিবে না মিস নয়নতারা। নয়নতারাও মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। কিন্তু এখন আদিপকে কি করে আটকাবে? নয়নতারা ভাবনার মাঝে আদিপ আবার বলে, প্লিজ নয়নতারা, আমাকে একটিবার যেতে দাও। নয়নতারা কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাইয়া, অফিসে কিশোর স্যার নেই। উনি বলে গেছেন আমি যেন কাউকে ফারিন ভাইয়ের সাথে দেখা করতে না দেই। প্লিজ নয়নতারা, মাত্র 5 মিনিটের জন্য আমায় দেখা করতে দাও। নয়নতারা মানল, বলল, ঠিক আছে, কিন্তু বেশি সময় নিয়েন না ভাইয়া। আদিপ কৃতজ্ঞতা প্রকাশ করলো। দ্রুত ঢুকে গেল ভিতরে। নয়নতারা দরজার কাছে দাঁড়ালো, মনে মনে প্রার্থনা করলো, কিশোর স্যার আসার আগে যেন আদিপ ভাই বেরিয়ে যান। চুপচাপ বসে আছে ফারিস। সময় কেমন হবে? বিকেলের মতো প্রহর। পুরো একটা দিন কেটে গেল ফারিস চার দেওয়ালে বন্দি। ফারিসের আচমকা আদিতাকে দেখতে মন চাইল, কিন্তু কি করে দেখবে? ফারিসের অসহায় লাগলো। মেয়েটা একবার আসতো। আদিপ কি করেছে? তাকে ছাড়া চলতে পারছে তো? ফারিসের এত খারাপ লাগছে বোঝানো যাচ্ছে না। হঠাৎ আদিপের কণ্ঠ শোনা যায়। সে নিদারুণ বিষণ্ণ সুরে ডাকে, ভাই। ফারিসের বুকটা বুঝি আজম কেঁপে উঠল। পুরো একটা দিন পর আদিপের কণ্ঠ শুনেছে ফারিস। ফারিস চাইল আদিপ অসহায়ের ন্যায় দাঁড়িয়ে, চোখ ছলো ছলো, ছেলেটা কাঁদবে। ফারিস বসা থেকে উঠে দাঁড়ালো, একটু একটু করে এগিয়ে গেল আদিপের দিকে। আদিপ শক্ত করে জেলের শিক চেপে ধরল। ইচ্ছে করছে জেলের শিক ভেঙে ফারিসকে বের করতে। ফারিস হাসার চেষ্টা করলো। আশ্চর্য, তার হাসি আসছে না। ফারিস তাও চেষ্টা করলো, না, হচ্ছে না। ফারিস জোরে নিঃশ্বাস ফেলে বলল, কেমন আছো আদিপ? আদিপ শোকাহত স্বরে বলে, ভালো। আমায় মিথ্যে বলছো? সত্যিটা জেনেও জানতে চাইলে কেন? ফারিস উত্তর দেয় না, প্রসঙ্গ পাল্টে বলে, তোমার ডাক্তার ভাবি কেমন আছে আদিপ? তুমি যেমনটা রাখতে চেয়েছিলে তেমনটাই আছে। আমার উপর রাগ করেছো তুমি? আদিপ জবাব দেয় না, মাথা নুইয়ে ফেলে। ফারিস বলে, তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম না আদিপ, তাও এলে কেন? তোমার কি কষ্ট লাগছে না ভাই? ফারিসদের কষ্ট লাগে না? তড়িৎ জবাব ফারিসের। আদিপ মৃদু স্বরে বলে, তুমি খুব স্বার্থপর ভাই। চলে যাও আদিপ। কথা বলে মুখ ঘুরিয়ে নেয় ফারিস। শক্ত কণ্ঠে বলে,
তোমায় দেশ ছাড়তে বলেছিলাম আমি। আমিও তো বলেছি ছাড়বো না। চলে যাও, এখানে আর এসো না। তুমি একটা নিষ্ঠুর মানুষ। ফারিস জবাব দেয় না। আদিবের নিজেকে ধৈর্যহীন লাগে, বিতৃষ্ণা নিয়ে বলে ওঠে। তুমি বাবা হতে চলছো ভাই। কথাটা যেন ভূমিকম্পের ন্যায় কানে বাজলো ফারিসের রুহ সমেত কেঁপে উঠল। এ কি শুনলো সে? ফারিস ঘুরে চাইল আদিবের আর একটু কাছে এগিয়ে বলল,